আমার কোনো একটা চেম্বারে এসছে শুভঙ্কর, শাশুড়ি এসছে, মেয়েটা হিন্দু ধর্মের, বাড়ির লোক জানতে পারিনি যে একটা মহামারান ছেলের সাথে রিলেশনশিপে আছে। যখন জানতে পেরেছে তখন অলরেডি রেজিস্ট্রি করে ফেলেছে। রেজিস্ট্রি যেহেতু করে ফেলেছে, বাবা মা জানতে পেরে গিয়ে তাকে ত্যায্যপুত্রী করে দিয়েছে। এবার তাকে সব রকম থেকে বঞ্চিত করেছে, তার পিণ্ডিদান দেওয়া, তার শ্রাদ্ধ করা, সব করেছে। সেই ছেলেটার মেয়েটার একটা বাচ্চা হয়েছে, তখন তার কাছে চলে গেল, ছেলেটা মেয়েটাকে নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর ছেলেটা একটা রিলেশনশিপে আবার জড়িয়েছে। তার 3 বছরের বাচ্চা আজকে 2 বছর ধরে একজনের সাথে রিলেশনে আছে। ওই ভদ্র মহিলা যিনি শাশুড়ি, তার বৌমাকে নিয়ে এসছে আমার কাছে, হাউ মাউ করে কাঁদছে। সব শাশুড়িরা খারাপ হয় না, কিছু কিছু শাশুড়িরা প্রকৃত ভালো হয়। আমাকে বলছে আমি আমার ছেলেকে সব কিছু থেকে ত্যায্যপুত্র করে দেবো, কারণ এই যে মেয়েটা সব ছেড়ে আমার কাছে এসছে। আজকে মেয়েটা যাবে কোথায়? মেয়েটা যা কাজ যে শুভঙ্কর তুমি ভাবতে পারবে না। প্রেম করে বিয়ে করেছি, সবার এগেনস্টে গেছি, বাবা মাকে ছেড়ে গেছি। বাবা হচ্ছে কোনো একটা স্কুলের টিচার ছিল, প্রাইমারি স্কুলে, আর ব্রাহ্মণ পরিবারের মেয়ে, মুখার্জি পরিবার। পরকীয়া হচ্ছে একটা ক্যান্সার, এটা জিনগত সমস্যা, ব্লাডে থাকে নোংরামি, ব্লাডে একদম একদম আমি বাইক অন ক্যামেরায় বলছি, ব্লাডে থাকে নোংরামি। কারণ চিটিং হচ্ছে চয়েস। চিটিংটা যে তুমি করছো, তুমি তোমার বউকে ঠকাচ্ছ বা কেউ কারোর হাজবেন্ডকে ঠকাচ্ছে, সে পারে না তাকে অ্যাভয়েড করতে। SMS করলে আমি রিড করবো না, দেখা করতে বললে আমি দেখা করবো না, তাকে আমি অ্যাভয়েড করতেই পারি। তুমি ইচ্ছা করে তার SMS এ রিপ্লাই দিচ্ছ, তুমি দেখা করছো, তার সঙ্গে ডেটিং এ যাচ্ছ, তার মধ্যে তুমি জেনে শুনে তুমি তাকে চিট করছো। তারপরে তোমার কাছে এসে বলবে আমি বুঝতে পারিনি, আমি ফেসে গেছি, আমার ভুল হয়ে গেছে, আমি কিভাবে জড়িয়ে গেছি। কখনো না, তখন মনে হয় ঠাটিয়ে দুটো চড় মারা উচিত। কারণ এইগুলো এক্সকিউজ, এই যে নোংরামিটা করেছে এটা থেকে বেরিয়ে আসার জন্য, সেই মেয়েটাকে বা সেই ছেলেটাকে বোকা বানানোর জন্য এই কথাগুলো বলছে। কিন্তু এই যে তুমি কথাটা বলছো, এটা তো অনেকেরই গায়ে লাগবে। যাদের লাগবে তাহলে তাদের তুমি ভেবে নেবে, তারা 100% অন্য কারোর সাথে রিলেশনে আছে। যারা রিলেশনে থাকবে তাদেরই এই কথাগুলো গায়ে লাগবে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। তবে আজকে আমরা যাকে পেয়েছি তার ভিডিও ফেসবুকে 4.6 মিলিয়ন ভিউ গেছে। গোসাই ঠাকুরের আড্ডায় আরো একবার আনন্দিতা শাস্ত্রী। দিদি, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। কেমন লাগছে বলো, এত ভিউ যে গেল, খুব ভালো লাগছে। এত মানুষের ভালোবাসা তুমি পেলে? খুব ভালো লাগছে। এত মানুষ যে আমাকে ভালোবাসা দেবে আমি এটা আশা করিনি। মানুষ যে আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমি আমার প্রত্যেকটা দর্শকদের বলতে চাইছি একদম 2 হাত জোর করে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। আমি আপনাদের এরকমই কিছু সুন্দর সুন্দর তথ্য দিতে থাকবো, তবে সেটা বাস্তব জীবনের সাথে। আমি আকাশ কুসুম গল্প কিন্তু বলি না, যেটা বাস্তব, এখন যেটা বাস্তব হচ্ছে সেটাই আমি আপনাদের সঙ্গে বলি। বলো শুভঙ্কর, আর তোমাকেও অনেক ধন্যবাদ, খুব অনেক অনেক ধন্যবাদ। তোমার এখানে আসার পর আমার কাছে অনেক 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 ক্লায়েন্টরা আসে যারা প্রকৃত অনেক কষ্টের মধ্যে আছে, অনেক দুঃখের মধ্যে দিয়ে আছে। তোমার এখান থেকেই পডকাস্ট করার পর আমার কাছে এরকম এসছে অনেক অনেক ঘটনা। আমি আস্তে আস্তে তোমাকে অবশ্যই শুনবো, নিশ্চয়ই শুনবো। তবে তার আগে আজকের এপিসোডটা শুরু করব। একটা প্রশ্ন উঠেছিল আগের ভিডিওটাতে, সেটা হচ্ছে যে তুমি বলেছিলে যে ছেলেরা শুধু শারীরিক চাহিদার জন্যই পরকীয়া করে এবং মেয়েরা টাকার জন্য। এটা কেন? এটার এগেনস্টে অনেকে বলেছে যে না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আবার কেউ কেউ বলেছে এটা ঠিক। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে। আমি চাইবো আজকের এপিসোডটা শুরু করবো এইরকম। এই পরকীয়া ব্যাপারটা নিয়ে আমার ঠিক বলতে ভালো লাগে না, কিন্তু এত এখন যা চলছে তুমি তুললে বলে আমি আবার বলছি, আমি সবার ক্ষেত্রে কিন্তু এটা বলিনি, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি এটা বলেছি। এবার যেটা রয়ে গেল, যারা ভালো মন্দ নিয়েই তো চলতে হয়। তুমি যদি আশা করো সবসময় ভালো জিনিস তুমি পাবে, তা কিন্তু হয় না। তোমাকে খারাপও নিতে হবে। তুমি যদি ভালো নাও, তোমাকে যদি ভালোটাও নিতে হয়, সঙ্গে তোমাকে খারাপও নিতে হবে। এবং যারা খারাপ নেগেটিভ কথা বলেছে, তারা তাদের পয়েন্ট অফ ভিউ কোন দিক দিয়ে বলেছে আমি জানি না, ঠিক আছে? তবে আমি একটা কথা তোমাকে বলছি শুভঙ্কর, তুমি কি আজ পর্যন্ত দেখেছো কোনো একটা হাইফাই বাড়ির, হেভি ভালো স্ট্যান্ডার্ড বাড়ির কোনো মহিলা রাজমিস্ত্রির প্রেমে পড়েছে? দেখিনি। কোনো ভ্যানালার প্রেমে পড়েছে? কর্ম কারো ছোট হয় না,
কিন্তু পরকীয়া করতে গেলে মেয়েরা তো পয়সা দেখে, ভ্যানালার সঙ্গে প্রেম করে কি পাবে? রাজমিস্ত্রির সাথে প্রেম করে কি পাবে? কিছু পাবে? ঠিক, তারা দিন আনি দিন খাওয়া মানুষ। কোনো হাইফাই বাড়ির মেয়ে সবসময় চাইবে ভালো কাউকে ধরতে, আর মধ্যবর্তী বাড়ি পরিবারের হাইফাই কেন, খুব হাই স্ট্যান্ডার্ড কেন, তুমি মধ্যবর্তী পরিবার দেখো না, বা খুব গরিব পরিবারই দেখো না, বা খুব নিম্নবর্তী পরিবার দেখো না, সবাই চাইবে আমি বেটার কিছু চাই। পরক্রিয়া তো করে, খুব কম আছে যে মানসিক শান্তির জন্যে, যে দিনের শেষে কারোর সাথে একটু সুখ দুঃখের কথা বলবো, মানসিক শান্তি। কিছু কিছু মানুষের, সবার ক্ষেত্রে কিন্তু বলিনি। কিন্তু এরকম আবার রিপিট করছে, এগুলো অনেক কম। হাজব্যান্ড প্রচুর টর্চার করে, কথা বলার সঙ্গী নেই, সকালে চলে যায়, রাত্রিবেলা আসে, বাড়িতে আসলে ড্রিঙ্ক করে ঢোকে, কথা বলতে পারে না, বা মা বাবার শ্বশুর শাশুড়ির কথা, বাবা মার কথায় উঠে বসে। তারা খুব একা হয়ে যায় লাইফে, তখন হাতড়ায়। বাবা মার সঙ্গে তো সবকিছু শেয়ার করা যায় না, তারা চিন্তা করবে, একটা সাথী খোঁজে। তারা কিন্তু শারীরিক চাহিদার জন্য সাথী খোঁজে না, তারা একটা মানসিক শান্তির জন্য সাথী খোঁজে। যে দিনের শেষে কেউ কথা বলবে, একটু তাকে বুঝবে, তাকে একটু প্যাম্পারিং করবে, এরকম খুব কম, 103% আছে। বাকি 97% সব পয়সার জন্যই করে। নিম্নবর্তীরা যখন যখন একদম মিডল ক্লাস ফ্যামিলি, কখনো তুমি দেখবে না তাদের থেকে ইনকাম কম আছে এরকম রিলেশনশিপে তারা জড়িয়ে যায়। কিন্তু তুমি দেখবে মধ্যবর্তী বলো, নিম্নবর্তী বলো, এবং খুব হাইফাই ফ্যামিলির লোকেদেরও বলছি, দেখবে তুমি শুনবে আমার বাড়িতে রান্না করতে এসছে, ওই মেয়ে মানুষটার সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছে। কেন ঝর্মা? কারণ ওদের কাছে তো তারা কি তাকে একটা রান্নার বউ যে রান্না করতে এসছে, সে তো অনেক কষ্ট করে পেটের দায়ে এসছে, সে কষ্ট করেছে বলেই তো, সে কোনো একটা অভাব ফিল করেছে বলেই তো সে এসছে রান্নার কাজের জন্য। সে কি দেখলো যে আমার থেকে বেটার আছে, আমি এর থেকে পয়সা পাবো, আমি যদি জড়িয়ে যাই কিছু না কিছু তো এর থেকে আমি বেনিফিট নেবো। আর এখনকার মেয়েরা তো কিছু কিছু, সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মেয়েরা খুব লোভী হয়ে গেছে, সবার ক্ষেত্রে নয়, আবার রিপিটলি কিছু কিছু মেয়েরা খুব লোভী। আজকে তোমার সাথে রিলেশনে আছে, তোমার থেকে বেটার কাউকে পাবে, তোমাকে ফেলে চলে যাবে, তোমার থেকে সব রকম সুবিধা নেবে, তোমাকে যেই তোমার থেকে বেটার পাবে তোমাকে ফেলে দিয়ে চলে যাবে। সেটা একটা আনম্যারিড মেয়ে হোক, সেটা একটা ম্যারিড হোক, হোয়াট এভার। এখন পয়সাই সব, ইমোশনের কোনো দাম নেই। আর যারা ইমোশনের দাম দেয়, যারা পয়সার দাম দেয় না, তাদের কপাল খুব খারাপ। কারণ তাদের কাছ থেকে, ছেলে হলে মেয়ের কাছ থেকে ভালোবাসা পায় না, মেয়ে হলে ছেলেদের কাছ থেকে ভালোবাসা পায় না। এই যে কথাটা আমি বলেছি, যে ছেলেরা শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য পরকীয়াতে জড়ায়, তার কারণ হচ্ছে তুমি 100টা যদি কেউ পরকীয়া করে কোনো ছেলে, তুমি 50% দেখবে দেখতে বাজে, কুৎসিত, বাড়ির হেল্পিং হ্যান্ড, চায়ের দোকানে চা করে এরকম মানুষ, তাদের থেকে তো অনেক বিলো। তাদের সঙ্গে জড়াচ্ছে কিসের জন্য? বাড়ির বউ করে নিয়ে যাবে বলে? না, ফিজিক্যাল। এরকমও বহু দেখেছি, বউ খুব সুন্দর, রূপবতী বউ, কিন্তু কারোর সাথে ইনভলভ হয়ে গেছে। পরকীয়া হচ্ছে একটা ক্যান্সার, এটা জিনগত সমস্যা, ব্লাডে থাকে নোংরামি, ব্লাডে একদম একদম, আমি বাইক অন ক্যামেরায় বলছি, ব্লাডে থাকে নোংরামি। কারণ চিটিং হচ্ছে চয়েস। চিটিংটা যে তুমি করছো, তুমি তোমার বউকে ঠকাচ্ছ, বা কেউ কারোর হাজবেন্ডকে ঠকাচ্ছে, সে পারে না তাকে অ্যাভয়েড করতে। SMS করলে আমি রিড করবো না, দেখা করতে বললে আমি দেখা করবো না, তাকে আমি অ্যাভয়েড করতেই পারি। তুমি ইচ্ছা করে তার SMS এ রিপ্লাই দিচ্ছ, তুমি দেখা করছো, তার সঙ্গে ডেটিং এ যাচ্ছ, তার মধ্যে তুমি জেনে শুনে তুমি তাকে চিট করছো। তারপরে তোমার কাছে এসে বলবে আমি বুঝতে পারিনি, আমি ফেঁসে গেছি, আমার ভুল হয়ে গেছে, আমি কিভাবে জড়িয়ে গেছি। কখনো না, তখন মনে হয় ঠাটিয়ে দুটো চড় মারা উচিত। কারণ এইগুলো এক্সকিউজ, এই যে নোংরামিটা করেছে এটা থেকে বেরিয়ে আসার জন্য, সেই মেয়েটাকে বা সেই ছেলেটাকে বোকা বানানোর জন্য এই কথাগুলো বলছে। কিন্তু এই যে তুমি কথাটা বলছো,
এটা তো অনেকেরই গায়ে লাগতে পারে। যাদের লাগবে তাহলে তাদের তুমি ভেবে নেবে তারা 100% অন্য কারোর সাথে রিলেশনে আছে। যারা রিলেশনে থাকবে তাদেরই এই কথাগুলো গায়ে লাগবে, তাদেরই গায়ে লাগবে। কোনো ভদ্রবাড়ির মেয়ের এটা গায়ে লাগার কথা না, কোনো ভদ্রবাড়ির কোনো প্রকৃত হাজবেন্ড তাদের গায়ে লাগার কথা না। কারণ আমি কোনো বাজে কথা বলছি না, আমি কিছু কিছু মানুষের কথা বলেছি যারা প্রকৃতি একদম একটা সাথী চায়, একটা সাথী চায় সুন্দরভাবে কথা বলার জন্যে। কারোর বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সে কি চাইবে পরকিয়া করে তার সঙ্গে সংসার করতে? সে চায় একটু ফোনে কথা বলুক, একটু দেখা করুক, শুধু শান্তির জন্যে। এরকম আমি দেখেছি, কোনো ওদের মধ্যে শুধু কথাবার্তা হয়, মানে দেখেছি, মানে আমার চেম্বারে এসছে, দুজনেই এসছে, শুধু বন্ধু, শান্তি পায়, দুজনের সাথে কথা বলে শান্তি পায়। এরকমও আছে কিন্তু সেটা কি পরকীয়া? হ্যাঁ, অবশ্যই পরকীয়া। কিছু কথা বললে, হ্যাঁ, তার সঙ্গে দেখা করছে, কথা বলছে, কি করবে? ওয়াইফ একজনের সাথে চলে গেছে। আচ্ছা, এইদিকে যার সঙ্গে পরক্রিয়ার কথাটা বলছি, আমি তোমাকে বলছি, মানে ধরো একটা মেয়ে এসছে, তার ডিভোর্স কেস চলছে, সে সেপারেশনে আছে, ঠিক আছে? তার মানে তার হাজবেন্ড তার কাছে নেই, তার ডিভোর্স কেস চলছে। আর একজন যার সঙ্গে আমি বলছি, তার ওয়াইফ তাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে গেছে, তারা দুজনের সঙ্গে ফোনে কথা বলে এবং খুব মেন্টালি পিস মানে পায়, শান্তি পায়। কোনো শারীরিক চাহিদা তাদের মধ্যে 3 বছরে হয়নি। আচ্ছা, এখন তো আজকে প্রেম করলে কালকেই হয়েছে চলো, এরকম একটা ব্যাপার। সেটা একটা 50 বছরের লোকেরই হোক, আর একটা 23 বছরের ছেলেরই হোক, আর মেয়েরই হোক, এখন তো প্রেম তো মানেই একটা ইন্টিমেট ব্যাপার। এই করে তো ঘর পুড়ে যাচ্ছে। আর পরক্রিয়ার ব্যাপারটা কি বলতো শুভঙ্কর, পরক্রিয়া আগেও ছিল, আমাদের মায়েদের আমলেও ছিল, আমাদের ঠাকুরদার দিদাদের আমলেও ছিল, এখনো আছে। পার্থক্য একটাই, সোশ্যাল মিডিয়া। তখনও এত কিছু হাইলাইট হতো না, এখন কিছু হলেই হাইলাইট হয়ে আমাদের কাছে আসছে। আগে কি ছিল, বৌদিরা দেওরদের সাথে রিলেশনে থাকতো, বৌদিদের দেওরদের বিয়ে করতে দিত না। আগেকার দিনে লক্ষ্য করবে বেশিরভাগ লোকেরা বিয়ে করতো না, অনেক আছে, অনেক 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 বৌদিদের সঙ্গে কোনো না কোনো, বেশিরভাগ, সবার ক্ষেত্রে না বলছি, রিলেশনে জড়িয়ে যেত। কারণ বৌদিরা চাইতোই না দেওরকে হাত থেকে বের হতে দিক, আবার কে আসবে তার উপর সর্দারিগিরি করবে, হাতছাড়া হয়ে যাবে, আমার কন্ট্রোলে থাকবে, এরকম বহু আছে, বহু দেখেছি। আজকের তো অভিজ্ঞতা নয় আমার, এই প্রফেশনে তো আমি আজকে থেকে নেই, প্রায় হয়ে গেল অনেকগুলো বছর। এই কারণেই আমি প্রত্যেকের বাবা মাকে বলবো, মেয়েদের বাবা মাকে বলবো, কিছু কিছু মেয়েরা তো জেনে শুনেই নিজেদের কপাল নিজেরা পোড়ায়, কিন্তু যাদের সম্বন্ধ করে বিয়ে হচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, আমি আগেও কোনো একটা পডকাস্টে এই কথা বলেছি, সমানে সমানে বিয়ে দিন। বেশি ছেলের ইনকাম ভালো একটা ছেলে দেখে বিয়ে দিলেই সেই সংসার তছনছ হয়ে যাচ্ছে। সমানে সমানে বিয়ে দিন। বড়লোক বাড়ির মেয়ে করতে গিয়ে মেয়েকে নয় আপনাদেরকে শেষ হয়ে যেতে দেখতে হবে, নয় ডিভোর্স দিয়ে বাড়ি আনতে হবে। সমানে সমানে বিয়ে দিন। সেটা ছেলেদের ক্ষেত্রেও তাই। বেশি গরিব বাড়ির মেয়ে আনার চেষ্টা করো না, ওরা যখন বড়লোক বাড়িতে যায় সরাকে ধরা মনে করে। সমানে, সে ছেলের বাড়ির পক্ষ থেকেও আমি এটা বলবো, আর মেয়ের বাড়ির পক্ষ থেকেও বলবো, সব শাশুড়িরা খারাপ হয় না, আবার সব বউরাও কিন্তু ধোয়া তুলসী পাতা হয় না। তার মানে শাশুড়ি বৌমার এই যে সম্পর্কটা যে খারাপ হয়, দেখো এখন জানো তো, এখন বেশিরভাগ শাশুড়িরা একটা করে, এখন ঘরে ঘরে একটা করে সন্তান। এখন আর এরকম নেই যে 2-3টে সন্তান, খুব কম আছে, ঠিক আছে? যেহেতু একটা করে সন্তান, বাবা মার না এক্সপেকটেশন গিয়ে সব গিয়ে ওই সন্তানের উপর পড়ে। ছেলেকে স্পাইডারম্যান হতে হবে, বউয়ের দিকও দেখবে, মায়ের দিকও দেখবে। যখনই একটা দিক ফেলিওর হয়ে যায় তখন সেই অ্যাকচুয়ালি জাতাকলে ফাঁসে ছেলেরা, জাতাকলে ফাঁসে ছেলেরা। আর শাশুড়িরা কি করে, কজন শাশুড়ি বউদেরকে ভালোভাবে একসেপ্ট করে, মনে করে তো সতীন, ছেলের বউকে বাড়িতে নিয়ে আসা মনে করে সতীন নিয়ে ঘরে আসছি, এত হিংসা। কিন্তু অনেকেই তো বলে আমার মেয়ে এসছে বাড়িতে। ওই যারা এরকম বলবে না আমার মেয়ে এসছে, তুমি ধরে নেবে আগামী দিন এদের মধ্যে চুলোচুলি হবে, চুল নিয়ে এদের মধ্যেই প্রচুর অশান্তি হবে।
যে বলবে না আমি মেয়ে নিয়ে এসেছি তারা মানে হাইলাইট করবে না। যাদের বাড়িতেই মেয়ে নেই, সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু বাড়ির কথা বলছি, এরকমও আমি দেখেছি। আমার কোনো একটা চেম্বারে এসছে শুভঙ্কর, শাশুড়ি এসছে, মেয়েটা হিন্দু ধর্মের, ফেসবুক থেকে পরিচয়, মুর্শিদাবাদের ছেলের সাথে প্রেম, তার সঙ্গে 2017 থেকে প্রেম, 4 বছর প্রেম করেছে। বাড়ির লোক জানতে পারিনি যে একটা মহামাডান ছেলের সাথে রিলেশনশিপে আছে। আচ্ছা, ঠিক আছে। যখন জানতে পেরেছে তখন অলরেডি রেজিস্ট্রি করে ফেলেছে। আচ্ছা, রেজিস্ট্রি যেহেতু করে ফেলেছে, বাবা মা জানতে পেরে গিয়ে তাকে ত্যায্যপুত্রী করে দিয়েছে। এবার তাকে সব রকম থেকে বঞ্চিত করেছে, তার পিণ্ডিদান দেওয়া, তার শ্রাদ্ধ করা, সব করেছে। সেই ছেলেটার মেয়েটার একটা বাচ্চা হয়েছে, তখন তার কাছে চলে গেল, ছেলেটা মেয়েটাকে নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর ছেলেটা একটা রিলেশনশিপে আবার জড়িয়েছে, তার 3 বছরের বাচ্চা। আজকে 2 বছর ধরে একজনের সাথে রিলেশনে আছে। ওই ভদ্র মহিলা যিনি শাশুড়ি, তার বৌমাকে নিয়ে এসছে আমার কাছে, হাউ মাউ করে কাঁদছে। সব শাশুড়িরা খারাপ হয় না, কিছু কিছু শাশুড়িরা প্রকৃত ভালো হয়। আমাকে বলছে আমি আমার ছেলেকে সব কিছু থেকে ত্যায্যপুত্র করে দেবো, কারণ এই যে মেয়েটা সব ছেড়ে আমার কাছে এসছে, আজকে ওর বাবা নেই, ওর মা নেই, থেকেও তোকে পিন্ডি শ্রাদ্ধ ফাদ্য দিয়ে মৃত, ওর মেয়ে তো, আজকে মেয়েটা যাবে কোথায়? মেয়েটা যা কাজ যে শুভঙ্কর তুমি ভাবতে পারবে না। দিদি আজকে আমি কি করলাম? মানে 3 বছরের বাচ্চাটার কি হবে? একই বাড়িতে আছে অন্য ঘরে, একই বাড়িতে আছে অন্য ঘরে, মেয়েটা অন্য ঘরে, বাচ্চাটাকে শুধু সামান্য, যেহেতু 3 বছরের বাচ্চা, সেরম পরিমাণে তো খরচা হয় না। দেখবে যৌথ পরিবারে 6 জন থাকলে 7 জনকেও খাওয়ানো যায়। ক্যাশ টাকাটা বের করাটা একটা সমস্যা হয়, যে কাউকে যদি লিকুইড মানি দেবো না, তখন দেখবে গায়ে লাগবে, কিন্তু যদি সবার মধ্যে যদি খাওয়ানো হয় সেটা গায়ে লাগে না। 6 জন খেলে 7 জনও খাওয়ানো হয়, কিন্তু ওই একজনের মানুষের যদি মনে করি যে আমি খাওয়াবো না, তোকে আমি পয়সা দিচ্ছি, তুই বাইরে থেকে ম্যানেজ করে দিতে, দেবে গায়ে লাগে ওটা। ঠিক বলছে দিদি, আমি এখানে পড়ে আছি কি জন্যে? 2টো ভাত খাবো বলে আর কাপড় পরবো বলে? আমার যা যোগ্যতা আছে আমি তো এটাও করতে পারি, আমি এটা পেয়ে যাব। সত্যি তো, রিক্সাওয়ালারাও তো কোনো কর্মকে আমি ছোট করছি না, সবাই সবার মতন করে সুন্দরভাবে বাঁচে। এই কোনো ছোট বড় কর্মের কোনো ছোট বড় হয় না। যে রিক্সা চালায় সেও তো ইনকাম করে তার বউ বাচ্চাকে খাওয়াচ্ছে, ঠিক কথা, তাই না? যার যোগ্যতা যেমন, ভগবান যার কপালে যেটা লিখে পাঠিয়েছে, সে সেরকম ভাবে রুজি রোজগার করে খাচ্ছে। বলছে দিদি আমরা এক বাড়িতে আছি, এরকম ভাত আমি খেলাম না, এরকম জামা কাপড় আমি পরলাম না, তাতে কি যায় আসে? এটা একটা জীবন। প্রেম করে বিয়ে করেছি, সবার এগেনস্টে গেছি, বাবা মাকে ছেড়ে গেছি। বাবা হচ্ছে কোনো একটা স্কুলের টিচার ছিল, প্রাইমারি স্কুলে, আর ব্রাহ্মণ পরিবারের মেয়ে, মুখার্জি পরিবার। আমি জিজ্ঞেস করলাম, আমি তোমার বিয়ের আগে নাম কি ছিল, টাইটেল কি ছিল? বলছে মুখার্জি। আমি বলছি আচ্ছা, ভরদ্বাজ গোত্র, মুখার্জি পরিবারের মেয়ে। তাহলে বোঝো, কিছু বলার নেই। তখন আমি বললাম, আমি তারপর রেমেডি গুলো দিলাম, এই করতে হবে। 100% কাটান করানো যায়, 100% করানো যায়, 100% করানো যায়। কোনগুলো করানো যায় না? এক বাড়িতে যদি না থাকে, বছরের পর বছর হাজব্যান্ড ওয়াইফের দেখা নেই, সেই সব রিলেশনশিপ করানো যায় না, ঠিক করা যায় না। যদি কেউ বলে থাকে করানো যায়, তাহলে ঠকানো, করানো যায় না। কিভাবে হয়, মানে কি লাগতে পারে? আমি প্রসেস আছে, আমি প্রসেস বলছি না, বলছি কি লাগবে। এগুলো তো শর্ট কর্ম, এগুলো গুপ্ত ক্রিয়া, যাদের যাদের হয় তারা জানে। আচ্ছা, মানে এটা বলা যাবে না? বলা যাবে না, না, কিছু কিছু জিনিস গুপ্ত ক্রিয়া তো বলা যায় না। আচ্ছা, তাহলে এই যে কাজটা হলো, এই কাজটা কি সম্পূর্ণ হয়েছিল? মানে এটাকে তো বিচ্ছেদ বলে, মানে বিদ্বেষণ ক্রিয়া করা হয়েছে। বিদ্বেষণ ক্রিয়া মানে কি? তৃতীয় ব্যক্তি যখন আগমন হয়, এই তৃতীয় ব্যক্তিকেই তো পরকীয়া বলে। এই যে হাজবেন্ড যে একজনের সাথে রিলেশনে জড়িয়েছে, এটা তো পরকীয়া। এত সুন্দর একটা 3 বছরের শিশু, এত সুন্দর সব, যে পৃথিবীকে একদিকে রেখে ওর কাছে চলে গেছে, তার মানে বিশাল বড় চিটিং করেছে, এটাকেই তো পরকীয়া বলে। তো এটাকে বিদ্বেষণ ক্রিয়া বলে। আমি বলেছিলাম তুমি কিছু ব্যবহার করা, কিছু কিছু জিনিস বলেছিলাম আনতে, সেগুলো নিয়ে এসছে। আমি বাই ক্যামেরায়, মানে অন ক্যামেরায় বলছি, 100% হয়, 100% বিদ্বেষণ করা যায়। কিন্তু কিছু কিছু প্রসিডিওর আছে, সেইগুলো তোমাকে মানতে হবে। তুমি যদি মনে করো আমাকে তুমি পয়সা দিচ্ছ, তুমি কিছু করবে না,
তাহলে কিন্তু সম্ভব নয়। জ্বর তোমার হয়েছে, তুমি একটা ভালো ডক্টর দেখিয়েছো, ডক্টর তোমাকে 13,000 টাকা বলো, 15,000 টাকা বলো, 500,000 টাকা বলো, 500 টাকা বলো, 100 টাকার বলো, মেডিসিন কিনে দিয়েছে, খেতে তোমাকে প্রেসক্রিপশানে করে দিয়েছে, তুমি প্রেসক্রিপশানের ওষুধগুলো খাবে না, ঘরে এনে রেখে দেবে, তাহলে কিন্তু তোমার জ্বর কমবে না। জ্বর তোমার হলে মেডিসিন তোমাকেই খেতে হবে, তবেই সেটা তোমার জ্বর কমবে। প্রবলেম নিয়ে যখন তুমি আমার কাছে আসবে, তুমি হাত পা গুটিয়ে দেবে, তুমি টাকা দিয়েছো মানে তুমি কিচ্ছু করবে না, তা কিন্তু নয়। কিছু জিনিস মেনটেন, তোমাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। মেনটেন করা মানে এই না পেঁয়াজ রসুন খাবে। এখন তো যা শুনছি, আমার কাছে একটা ক্লায়েন্ট এসছে, মঙ্কর, আমার এত জোর মানে কষ্টও লেগেছে, হাসিও পেয়েছে। ওর একটা স্কুল স্টুডেন্ট, স্কুল না মানে ও যত সম্ভব আমার মনে হচ্ছে ও নার্সিং পড়ছে কোনো একটা গভর্নমেন্টের মানে হসপিটাল থেকে, আমি ঠিক নামটা নেব না, ঠিক আছে। ওর সঙ্গে এরকম অনেক দিনের রিলেশনশিপ ছিল, অনেক দিনের রিলেশন। ও আমাদের মতনই, আমি কাউকেই ছোট করছি না, সবাই আমাদের এই প্রফেশনে যারা আছে সবাই সবার মতন করে কাজ করে, কাউকে আমি ছোট করব না, কাউকে আমি বলবো না। এবার আমাদের মতন কারো মানুষের কাছে গেছে, গিয়ে তাকে বলছে, তার থেকে কিছু টাকাও নিয়েছে, নিয়ে তাকে যা যা প্রসিডিওর বলেছে সে প্রসিডিওর করেছে, কোনো প্রসিডিওর দেয়নি, তাকে একটা মাদুলি দিয়েছে, দিয়ে বলেছে তুমি পেঁয়াজ খাবে না, তুমি টক খাবে না, তুমি চিনি খাবে না। বাচ্চা মেয়ে হোস্টেলে থাকে, সবার সাথে রান্না বান্না হলে মেসে যেগুলো হয়, কোনো কারণে চিনি ফিনি খেতেই পারে, খাওয়াতে কিসের রেস্ট্রিকশন। তারপর বলেছে মাথায় হাত দেবে না, কি ভুলভাল অনেক কিছু বলেছে, কোনো কারণে এটা হয়নি, কাজটা হয়নি, বলছে তুমি এগুলো করতে পারোনি বলে হয়নি। এরম ভাবে বোকা বানানো যায়? এরম ভাবে কেন বোকা বানাচ্ছ মানুষকে? আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি করছি তোমাকে এখানে, সেটা হচ্ছে যে মানুষের একটা বিশাল প্রশ্ন থাকে যে কাজটা করতে দিলে কত তাড়াতাড়ি কাজ হবে, মানে কাজটা কি ইনস্ট্যান্ট হয় নাকি কতদিন সময় লাগে, মানুষ ওয়েট করতে পারে? আমি সবাইকে আমি একটা কথাই বলবো, একদিন 2 দিন 3 দিন 4 দিনে কাজ হয় না। এরকম যদি কেউ মেন্টালিটি নিয়ে আমার কাছে আসো, মানে হচ্ছে আনন্দিতা শাস্ত্রীর কাছে আসো, কেউ আসবে না। আমি ভগবান নই, আমি 1 দিন 2 দিনে 3 দিনে কাজ হয় না। আর একটা স্টোন পড়লে তার কাজ হতে হতেই 3 মাস লেগে যায়। ঠিক। তুমি যদি আমার কাছে মনে করো যে আমার কাছে আসছো, আজকে আসছো, কালকে তুমি কাজ পেয়ে যাবে, আমার কাছে যারা যারা আসে সবাই জানে, এবং আমার সাথে আমার ক্লায়েন্টদের রিলেশন দারুণ। আমার অনেক ক্লায়েন্ট আমার এই কথাগুলো শুনছে, তারা জানে। আনন্দিতাদির সঙ্গে কথা বললে যারা যারা আমার কাছে এসছে তারা জানে। এরকম বহু 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 এরকম আছে যারা মিরাক্কেলের থেকেও মিরাক্কেল রেজাল্ট পেয়েছে, তাড়াহুড়ো করলে হবে না। তাড়াহুড়ো তুমি যদি মনে করো আজকে এসে দিদি আমাকে 3 দিনে কাজ দিতেই হবে, কখনো না, আমি পারবো না দিতে, এসো না, হয় না তো। তাহলে আমাকে বাকি 5 জনের মতন করতে হবে, টক খাবে না, মিষ্টি খাবে না। কিন্তু আমরা তো জানো তো আমাদের কাছে যারা আসে, আমি কিছু কিছু মানুষ এরকম আছে, এতটাই মানুষ এখন না কারোর কাছে সময় নেই, খুব তাড়াহুড়োর মধ্যে সবকিছু চায়। গ্রহের বাইরে, ক্যালকুলেশনের বাইরে কিন্তু কিছু হয় না। আমাদের কিন্তু কিছু ছক দেখে অনেক ক্যালকুলেশন করে তারপর আমরা তন্ত্রেতে যাই। আচ্ছা, ঠিক আছে, কারণ ক্যালকুলেশন ছাড়া কিন্তু কিছু হয় না। তুমি সাপোজ মাঙ্গলিক, অনেকে বলে মাঙ্গলিক হলে কিছু যায় আসে না। যার মাঙ্গলিক আছে সেই জানে ভাই তার জীবন কি। 8th হাউস, 12th হাউস, 7th হাউস, 4th হাউস, এতগুলো ঘরের মধ্যে লগ্ন, এক একটা ঘরের মঙ্গলের এক এক রকম ডেফিনেশন। আচ্ছা, আমাদের যে রাশি আছে না, 12খানা রাশি, স্ত্রী নারী রাশি আছে, পুরুষ রাশি আছে, জানো তো, এক একটা ঘরের এক এক রকম রাশি, মানে ডেফিনেশন। অনেকে ধরো আমার কাছে এসছে, আমি দেখে নিলাম সে মাঙ্গলিক, তার জন্যই তার রিলেশনে প্রবলেম হচ্ছে, সে মাঙ্গলিকের কিছু করতে চাইছে না। তুমি এমন কিছু করো রিলেশনটা যেন ঠিক হয়ে যায়। আরে হবে কি করে, তুই যদি বেসিক জিনিসটা না করিস
কোনো কবজই সেটাকে ঠিক করতে পারবে না, কারণ হওয়া কাজ তো হতে দেয় না। মাঙ্গলিক তো সব কাজে বাধা ফেলে দেবে, হতে হতে সেই কাজ হবে না, একদম মুখের খাবার অন্যজনে নিয়ে চলে যাবে। মাঙ্গলিক ম্যারিড লাইফে প্রচুর ডিস্টার্ব দেয়, রিলেশনশিপে ডিস্টার্ব দেয়, প্রচুর ডিস্টার্ব দেয়। এখন আমি যদি কাউকে বলি যে তুমি মাঙ্গলিক, এই মাঙ্গলিকের জন্যই তোমার বারবার এই ম্যারিড লাইফে ডিস্টার্ব হচ্ছে, আগে এই জায়গাটা তুমি ঠিক করো, এই কানেকশনটাকে তুমি ঠিক করো। দিদি এই কানেকশনটা ঠিক করতে হবে না, তুমি এইটা আগে আমাকে করে দাও। তাড়াহুড়ো, সবাই তো সঠিকভাবে বিচার করে বলে না। দেখো, কেউ যদি কোনো কিছু নিয়ে জন্মায় না, সেটাকে পাল্টানো যায় না, ঠিক আছে? আজকে যদি আমি ধরো নিয়ে জন্মেছি, আমার যদি আছে অ্যাক্সিডেন্ট, আমি তো 66 দিনেই আমাকে বিধাতা লিখে দিয়েছে যে আমার অ্যাক্সিডেন্ট আছে, 100% হবে, যতই তুমি কাটান করো, কেউ আটকাতে পারবে না। হয়তো আমাকে প্রোটেকশন দিয়ে দেওয়া, আর যেন কোনো নেগেটিভ রেজাল্ট না পাওয়া যায়। তাই জন্য কি হয়, হয়তো পড়লাম, কাটলো, অ্যাক্সিডেন্ট হলো, যেখানে একটা বিশাল বড় ক্ষতি হওয়ার কথা ছিল সেটা হলো না, অল্প অল্প দিয়ে চলে গেল। এখন মানুষের মধ্যে ধৈর্য অনেক কমে গেছে, পেশেন্স ক্ষমতা অনেক কমে গেছে। আগে মানুষের মধ্যে প্রচন্ড পেশেন্স ক্ষমতা থাকতো, এখন সেই পেশেন্স ক্ষমতা নেই, খুব তাড়াহুড়োর মধ্যে কাজ চায়। হ্যাঁ, আমি এই জন্যই প্রশ্নটা করলাম তোমাকে। দেখবেন, তুমি লক্ষ্য করবে, একদিনই, দুদিনে, 1 ঘন্টায়, 3 দিন, কোনো যুক্তি খুঁজে পাবে না। কিন্তু মানুষ যেন যখন এদের কাছে যায়, এক মন কিন্তু বলে যে এটা হয় না, তবুও তাদের কাছে যাবে। কেন? ওই যে পেশেন্স কম, পেশেন্স ক্ষমতা প্রচুর কমে গেছে মানুষের। ব্যস্ততার জীবনে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে, কারোর কাছে ধৈর্য নেই। আচ্ছা, গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার কাছে যেতে চায় বা যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিওর আছে? কিভাবে যোগাযোগ করবে, আর তোমার চেম্বার কোথায় কোথায় যদি একটু বলে দাও আমাদের দর্শক। চেম্বার অনেক জায়গায় আছে, আমাকে ফোন করলে আমি বলে দিতে পারবো। আর আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় হচ্ছে সকালবেলা 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আমাকে ফোন করতে পারে, যার যা সমস্যা আছে ফোনের মধ্যে বলতে পারে। আমি তো সবসময় ফোন অ্যাটেন্ড করতে পারি না। এবার অনেকে চায় আনন্দিতাদির সাথে কথা বলা, হয়তো আমি চেম্বারে আছি, আমার অ্যাসিস্ট্যান্ট থাকে, সে ফোন অ্যাটেন্ড করে। কারোর যদি কোনো সমস্যা থাকে, অনেকদিন ধরে আমার সাথে আছে, তাকে গাইড করে দিতে পারবে। এবার অনেকে এরকম আছে, এটাও ভালো কথা বলেছো শুভঙ্কর, এরকমও আছে যে ধরো অনলাইনে কেউ কনসাল্ট করছে আমার সাথে, এক্ষুনি ম্যাডামের সাথে কথা বলতে হবে, এক্ষুনি আমাকে ম্যাডামকে দিতে হবে, এরকম ভাবে হয় না। আমি আজকে অ্যাপয়েন্টমেন্ট, তোমার সঙ্গে আমার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আমাকে সময় দিতে হবে মিনিমাম 24 ঘন্টা। আচ্ছা, মিনিমাম আমাকে, হয়তো আমি চেম্বার করছি, ধরো সে অ্যাপয়েন্টমেন্ট বুক করলো, আমি চেম্বার কমপ্লিট করব, বাড়ি আসবো, একটা মানুষ আমাকে ফোন করছে অনেক বিশ্বাস নিয়ে, আমি একটা কথা আমার যাতে এরম ভাবে তার সঙ্গে ঠান্ডা মাথায় বলতে হবে। হটকারিতাতে তো কারোর চ্যাট দেখা, মানে নাকাল চ্যাট দেখা যায় না, এইগুলোকে আমাকে হরোস্কোপ এরম ভাবে দেখা যায় না। অনেকে পেশেন্স নিয়ে ধৈর্য করে, অ্যাকচুয়ালি এটা পুরো ক্যালকুলেশন, অঙ্ক, ঠিক আছে? আমাকে দেখে ধরে বলতে হয়। কেউ হটকারিতা করে এক্ষুনি আমাকে ম্যাডামের সাথে কথা বলান, এরকম অনেক আসে। আমি বর্ধমানে চেম্বার করছি, আমার অ্যাসিস্ট্যান্ট বলছে ম্যাডাম আপনার সঙ্গে এক্ষুনি কথা বলতে চাইছে। আমি সে বলে দাও রাত্রিবেলা 9টার পর ফোন করতে, আমি কথা বলবো। তার আগে যারা আমাকে বুক করেছে তাদের সাথেও তো কথা বলতে হবে, তাই না? আচ্ছা, এই যে চেম্বারের কথা আমি শুনলাম তোমার থেকে, এই চেম্বারে এসছে এরকম কোনো ঘটনা আছে যে ঘটনা তোমার মনে দাগ কেটে দিয়েছে, বা এরকম প্রচুর আসে, রিলেট করতে পারে? হ্যাঁ, একটা ঘটনা বলি। আমার একটা চেম্বারে একটা ভদ্র মহিলা এসেছিল। ভদ্র মহিলাটার বয়স ধর এই 56 বছর হবে, নিয়ার অ্যাবাউট। তো উনি আমার কাছে এসছেন বশীকরণের জন্য। তো আমি বলছি, আসলো, হ্যাঁ বলুন। বলছে আমার মেয়ের সাথে না আমার জামাইয়ের খুব অশান্তি হয়। তখন আমি বললাম তাই? বলছে প্রথম খুব ভালো ছিল, এখন খুব অশান্তি করছে। মেয়ে জামাইকে একদম সহ্য করতে পারছে না। আমার মেয়েটার মধ্যেই না মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে কারোর সাথে রিলেশনে জড়িয়েছে। আমার জামাই কিন্তু ভীষণ ভালো, খারাপ না। তখন আমি বললাম তাই? বলছে হ্যাঁ, আমার সাথে নিয়মিত কথা হয়, আমাকে সব রকম কথাই ডিসকাস করে।
আমার জামাই ভীষণ ভালো, আমার মেয়েটাই পাজি। ইচ্ছা করে আমার জামাইটার সঙ্গে ঝামেলা করে, অকথ্য মুখের ভাষা, প্রচন্ড রাগ, রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকে না, এই করে না আমার জামাইটা আর আমার বাড়ি আসছে না। আগে জামাইয়ের সঙ্গে ভালো রিলেশন ছিল, আগে জামাইয়ের বাড়ি আসতো, এখন মেয়েও আমাকে সহ্য করতে পারছে না। আমি বললাম কেন, কারণটা কি? বলছে আমার সাথে না জামাইয়ের সন্দেহ করছে। যে আপনার সাথে আপনার মেয়ে জামাইয়ের সন্দেহ করছে, কোনো কারণ না মিছিমিছি সন্দেহ করছে? বলছে না না, আমার মেয়ে সন্দেহবাতিক স্বভাব, ও সবাইকে নিয়েই সন্দেহ করে। একদিন আমার জামাই এরকম, আমি বসে আছি সোফার মধ্যে, আমার আমার থাইয়ের উপর মাথা রেখে শুয়ে আছে, ওই সিচুয়েশনটা দেখেই আমার মেয়ে, বলুন ও তো আমার ছেলের মতন, তা আমি কি আমার জামাইকে এইটুখানিও করতে পারি না? ও তো এসে আমার থাইয়ের উপর শুয়ে থাকে, মানে শাড়ি পরে বসে থাকলে। যখন বলছে না, তখনই আমি বুঝলাম শুভঙ্কর এই ভদ্রমহিলা নিশ্চয়ই কিছু একটা মিথ্যা কথা বলছে, এত ইজিলি ব্যাপার নয়। তখন আমি বললাম, এবার আমি কথাটা না ঘাটানোর জন্য বলছি, তো কি হয়েছে, আমি তাহলে একটা কাজ করে দিই, আপনার মেয়ের সাথে আমি জামাইয়ের রিলেশনটা ভালো করে দিচ্ছি, আপনাকে যদি পছন্দ না করে করবে না, মেয়ে জামাই ভালো থাকলেই তো হলো, ওদের মধ্যে মিলমিশাটা থাকলেই হলো। আমি তাহলে যেটা নিয়ে ওর মধ্যে প্রবলেম হচ্ছে আপনি সেখান থেকে সরে যান। না 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 না, এটা করবে না, জামাই যেন আমার গ্রিপে থাকে, এটা করো না, তাহলে কিন্তু সমস্যা। তখন আমি বলেছি, তাহলে কি জামাইয়ের সঙ্গে আপনার কোনো রিলেশন আছে? চুপ করে থাকলো। আমাকে লোকাবেন না, আমাকে লোকালে কিন্তু কাজ ঘেটে যাক। আমি মনে হচ্ছে আপনার সাথে আপনার জামাইয়ের রিলেশনশিপ ছিল, যার জন্যই আপনি এই কথাটা বলছেন, যে আপনি লোকাচ্ছেন আমাকে কিছু। বলছে হ্যাঁ, আমার সাথে আমার জামাইয়ের রিলেশনশিপ ছিল, আমার মেয়ে স্কুলে মেয়েকে আনতে গেছে, তো কোনো কারণে ব্যাগটা রেখে চলে গেছে, ব্যাগটা আনতে, পয়সার ব্যাগটা, মোর মাথায় গিয়ে ব্যাগ আনতে হয়, ঘর জামাই, আচ্ছা ঠিক আছে, মোর মাথা থেকে গিয়ে রিক্সা ধরতে হয় বলে, রিক্সা ধরতে হয় কি বাস আসে আমার অতটা মনে পড়ছে না, তো মেয়ে কোনো কারণে রিটার্ন করেছে, আর আমাকে সেই সময় জামাই পেছন থেকে জড়িয়ে ধরেছে। আমি শুধু তো জড়িয়ে ধরিনি, আপনাদের রিলেশনশিপ তো অনেক ডিপ। তখন বলেছে হ্যাঁ। তখন আমি আপনি মা, আপনি মা কি করে পারলেন, কি করে পারলেন? সবসময় আমি বলি বা অনেকেই বলে শাশুড়ি খারাপ, অনেক বাড়ির মারাও খুব খারাপ হয়, কিছু কিছুর কথা বলছি, সবাই নয়, কিছু কিছু অনেক মারাও কিন্তু জানো তো জেনে শুনে মেয়েদের ঘরও নষ্ট করে, মেয়েদের ঘরও ভাঙে। অনেক মারা সুবুদ্ধি তো দেয় না, কুবুদ্ধিও দেয়। কিছু কিছু রিপিট, কিছু কিছু, সবার না। আবার এটা নিয়ে আবার বলবে রাম শাম যদু, বলছি। তখন আমি ওনাকে বললাম যে, তারপর তো আমি যা বলার বললাম, বলার পর উনি আর আমি আর ওনার কাজটা করিনি। আমি খুব রেগে গেছিলাম, এইসব জিনিস না আমার খুব ঘৃণা লাগে, পয়সার জন্যে আমার ভীষণ ঘৃণা লাগে। জীবনে পয়সাটাই সব হতে পারে না শুভঙ্কর। দেখো আমরা এই প্রফেশনে আছি অবশ্যই পয়সার জন্যই সবাই আছে। আমি তোমার কাছে এসছি কেন? নিজেকে প্রমোট করার জন্য। যারা যারা আসে লোকের কাছে যাতে পৌঁছাতে পারে, এই কারণেই তো আসে। কেউ তো আর বলবে না যে আমার কাছে আসো আমি বিনা পয়সায় সব করে দেবো, এটা হয় না। কিন্তু জীবনের পয়সাটাই সব নয় শুভঙ্কর, একটা নিজস্ব বিবেক বলেও ব্যাপার আছে, ঠিক নিজস্ব সত্তাটা একটা কাজ করে। ঠিক দিন শেষে আয়নার সামনে দাঁড়ালে কি জবাব? একদম ডেফিনেটলি আমি এরকম বিশ্বাস করবে না, আমি কোনো নেগেটিভ কাজ করি না বলে আমার কাছে এরকম অনেকে আসে বান মারার ঘটনা নিয়ে। আমি কিন্তু তাদেরকে একদম স্ট্রিক্টলি বারণ করে দিই, দেখো করলে আমি অনেক পয়সা পাবো, করতেই পারি, কিন্তু আমি করি না, আমি করি না। আমার শিয়ালদা চেম্বারে এসছে একটা দুই বোন এসছে, মানে মেয়েটার বাপের বাড়ির অবস্থা খুব ভালো। এই মেয়েটা 16 বছর হয়েছে বিয়ে করেছে, কোনো বাচ্চা কাচ্চা নেই। এই মেয়েটার সারা গায়ে না দেখছি ঘা। ও আমার কাছে এসছিলই এই কারণে যে ওর বাচ্চা হচ্ছে না বলে। অনেক ডক্টর দেখিয়েছে, অনেক কিছু করেছে, অনেক রকম মানে ডক্টর থেকে শুরু করে জ্যোতিষ থেকে শুরু করে সব দেখিয়েছে, কিন্তু ওর হাতে বেবি আছে
এরকম নয়, অল্প বয়সে বিয়ে করেছে কিন্তু ওর বেবি হয়নি। কিন্তু আমি দেখছি যে ওর না সারা গায়ে আমাকে এই যে ঘা এইসব নিয়ে কিন্তু আমার কাছে আসেনি। ও এসছিলই আমার কাছে যে ওর বেবি হচ্ছে না, দিদি দেখুন তো আমার আদৌ বেবি আছে কিনা। আর আসলেও 2-1 মিসক্যারেজ হয়ে গেছে, মানে বেশি দিন থাকিনি। ধর আজকে পজিটিভ দেখা দিয়েছে, 2-3 দিন গেল বা 4 দিন গেল বা 1 মাস গেল, ওটা আবার মানে নষ্ট হয়ে গেছে। দিদি আমি না অনেক ডক্টর দেখিয়েছি, আমার সব রিপোর্ট ভালো আছে, কিন্তু আমার এটা হচ্ছে কেন একটু বলতে পারবেন? তখন আমি বললাম জন্ম তারিখ জন্ম সময় দাও। তো জন্ম তারিখ জন্ম সময় দিয়ে দেখছি যে ওর বেবি আছে, ওর বেবি আছে, কিন্তু ওর কিছু প্রবলেম আছে ছকে, সেইগুলোকে আমি বললাম এগুলোকে করো, তুমি ঠিক হয়ে যাবে। আর মেয়েটা মাঙ্গলিক ছিল। মাঙ্গলিক যদি থাকে না, একটু গাইনোকোলজিস্ট প্রবলেম হয়। আর 8 হাউসে যদি থাকে বা 12 হাউসে যদি থাকে, এই যে 6 হাউস, 8 হাউস, 12 হাউস, এই 3টে ঘর না ভীষণ নেগেটিভ ঘর। 6 হাউস তবুও ঠিক আছে, 8 হাউস আর 12 হাউসে যে কোনো গ্রহ যদি বসে না, তার নেগেটিভ রেজাল্ট দিতে শুরু করে দেয়। আর মঙ্গল যদি বসে তো একদম তুই 100% ধরে নে যে নেগেটিভ রেজাল্ট দেবেই দেবে। ঠিক আছে, 8 হাউস 12 হাউস। তো আমি বললাম কি তোমার বেবি আছে মনা, তোমার একটু একটু এগুলো প্রবলেম আছে, এগুলোকে তুমি সর্ট আউট করে নাও। ডক্টর কি বলছে? বলছে দিদি ডক্টর তো নিজেই অবাক হয়ে যাচ্ছে, বেবি কেন আসছে না, কারণ আমার সব রিপোর্ট কিন্তু ভালো আছে। আমি বললাম তোমার হাতে এগুলো কি গো? আমি নিজের কিউরিয়াসিটি থেকে বলছি। বলছে দিদি বলো না, টপিকলে যাচ্ছি, টপিকলে দেখাচ্ছে। ডক্টর না কিছু বুঝতে পারছে না, আমি সব ওষুধ খাচ্ছি, মেডিসিন দিচ্ছে, লাগাচ্ছি, আমার কিছুতেই কিছু হচ্ছে না। তো আমি এর আগে একজনের কাছে গেছিলাম, সে আমাকে বলেছে যে আমাকে না কেউ কিছু খাইয়ে দিয়েছে, ওই খাইয়ে দিয়েছে বলে আমার মনে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে। তখন আমি বলছি কে হতে পারে, তোমার শত্রু কেউ আছে? বলছে হ্যাঁ আমার ননদ। তখন আমি বললাম ননদ কি হয়েছে? বলছে অ্যাকচুয়ালি ননদের একটা বাচ্চা আছে, যেহেতু এতদিন আমার বেবি হয়নি, ওদের একটা ধারণা আমার বেবি আর হবে না, এবং আমার হাজবেন্ডের সোনার দোকান 2খানা আছে, তাহলে আমার যদি বাচ্চা কাচ্চা না হয় পুরোই প্রপার্টির মালিক আমার ওই ননদের মেয়ের হবে। ঠিক আছে, ওর একটা বাচ্চা, ননদের একটা ছেলে আছে, ছোট বাচ্চা, কিন্তু তাহলে ওদের সন্তানদের হবে। আর যেহেতু ওর বাচ্চার মামা খুব কাছে, ওর বাচ্চা কাচ্চা হয়নি, ও ভাগনা ভাগ্নিকে ভালোবাসে, ন্যাচারাল ব্যাপার। তখন আমি বললাম যে তোমাকে আমি কিছু কিছু জিনিস বলছি, তুমি সেইগুলো আমাকে এনে দিতে পারবে? তখন বললো হ্যাঁ আমি এনে দিতে পারবো। বললাম তুমি যে আমাকে এখন কনসালটেন্সি চার্জেসটা দিচ্ছ, নেক্সট টাইম আসলে আমাকে লাগবে না দিতে, তুমি আমাকে এইগুলো নিয়ে আমার পরের সপ্তাহে আমি বুধবার করে শিয়ালদায় বসি, তুমি আমার কাছে জিনিসগুলো নিয়ে আসো। নিয়ে এসছে শুভঙ্কর, ওর বাচ্চা যাতে না হয় ওকে বান মারা হচ্ছে, ওর স্কিন পুরো ইনফেকশন করে দিয়েছে, ওর পোড়া ঘা, নারেঙ্গা যেমন হয় ওরকম সারা শরীরে নারেঙ্গা হয়ে ভর্তি হয়ে গেছে, খুশকির মতন ওই কালো হয়ে উঠে গেলে লাল 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 কষ বলছে, হাউ মাউ করে কাঁদছে ওই মেয়েটার দিদি, হাউ মাউ করে কাঁদছে যে তোমার ননদ এটা করেছে যাতে প্রপার্টির জন্য। ননদগুলো জানো তো, শাশুড়িদের চ্যাপ্টার একরকম, এই ননদগুলো মানে আরো আর এক কাটি উপরে হয়। যাদের নেই তো তারা বেঁচে গেছে, সব ননদ হয় না। আমার চোখে দেখা এরকম প্রচুর ননদ আছে যে মেচেদা চেম্বারে এসে ভাইয়ের বউয়ের ভাই অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছে, আপনি যেভাবে হোক আমার ভাইয়ের বউয়ের সাথে আমার ভাইয়ের সম্পর্ক ঠিক করে দিন, এরকম প্রচুর ননদ আছে। কিন্তু কিছু কিছু ননদ এরকমও আছে যে ভাইয়ের বিয়ে হয়ে গেছে, বৌদি সবকিছু আত্মসাৎ করছে, এটা মেনে নিতে পারে না। আর তারা কি করে বলতো, বিয়ে হয়ে গেলে মাকে দিয়ে পরিচালনা করে, নিজেরা তো ডাইরেক্ট ফেস যদি হয় তো ব্যাপার, আর যারা হতে পারে না মাকে দিয়ে পরিচালনা করে কিভাবে ভাইয়ের বউকে জব্দ করা যায়, কিভাবে ভাইয়ের বউয়ের উপর মানে টর্চার করা যায়, এবং সেটা সবসময় ফিজিক্যালি নয় মেন্টালি। হ্যাঁ সবসময় একটা চড় মারলে তো গল্প শেষ। এরা এত চালাক হয়, এরা মানসিক অত্যাচার করতে শুরু করে দেয়, যেই অত্যাচারের কোনো দাগ থাকে না, যেই অত্যাচারের কোনো প্রমাণ নেই, মানসিক অত্যাচারের কোনো প্রমাণ থাকে না। অনেক ননদ এরকম আছে, জ্যান্ত ভাইয়ের বউ সুখে শান্তিতে সংসার করছে, তাদেরকে ডিভোর্স করিয়ে দেওয়া, দুজনের মধ্যে অশান্তি বাঁধিয়ে দেওয়া, মা মেয়ে দুজন মিলে এক জোট হয়ে ওরা অশান্তি করায়, ভাইয়ের বয়স ভালো দেখতেই পারে না। আবার অনেক ননদ এরকম আছে ভাইয়ের বউয়ের জন্য পাগল হয়ে যায়, কিভাবে ওরা ভালো থাকবে। হ্যাঁ মেচেদা চেম্বারে এসছে এরকম অনেক উদাহরণ আছে শুভঙ্কর, যে
আমার ভাই যেন ভালো থাকে, আমার ভাইয়ের বউ যেন ভালো থাকে, আমার ভাই অন্য একজনের সঙ্গে জড়িয়ে গেছে, নিজের থেকে ভাইকে জানায়নি, মাকে জানায়নি, নিজে ওই যে 100 দিনের পয়সা হয় না, ওই 100 দিনের পয়সা থেকে আমাকে টাকা দিয়ে গিয়ে ও কাজ করিয়েছে। আর আমি তাকে সে যদি দেখে থাকে, সে জানে তার 100% রেজাল্ট হয়েছে, কারণ সে এই কারণেই বলছি তার রেজাল্ট সে পেয়েছে, সে আমাকে শাড়ি দিয়ে গেছিল, মেছেদা চেম্বারে আমাকে শাড়ি দিয়ে গেছিল যে দিদি আমি খুব খুশি। আমি বলেছিলাম আমাকে তুমি সময় দাও, কারণ কারোর সঙ্গে যদি কেউ, ধরো তোমার সঙ্গে একটা মেয়ের রিলেশন আছে, সেটা ধরো 3-4 বছর হয়ে গেছে, সেই রিলেশনশিপ আমি শুভঙ্কর আমি 1 সপ্তাহে, 2 সপ্তাহে, 20 দিন, 21 দিনে ঠিক করতে পারি না, কারণ রিলেশনটা অনেক দিনের। একটা রোগ যদি হয়, সেই রোগটা কখনো ডাক্তারের কাছে গেলেই, ধরো অনেক পুরনো রোগ, সেই ডক্টর কখনো কোনো দিন সেটাকে 4 দিন, 5 দিন, 7 দিনে ঠিক করতে পারে না, সেটাকে তোমাকে সময় দিতে হবে। যারা আমার কাছে আসে, কেউ যদি মনে করে যে অনেক কঠিন কঠিন রোগ নিয়ে আমার কাছে আসে, যদি মনে করো যেটা আমি আজকে বলবো কালকে, পয়সা দিচ্ছি তো, পয়সা দিলে সব হয় না, সময়ও দিতে হবে সঙ্গে তোমাকে। পয়সা দিলেই সব হয় না, পয়সা দিলে সব হয় না। পয়সা দিলেই যদি সব হতো, তাহলে কতজন এরকম দেখবে যে কোটিপতি বাড়ির বউরা বা স্বামীরা রাত্রিবেলায় বিছানায় চোখের জল ফেলছে। শান্তিটাই জীবনের সব থেকে বড় কথা। পয়সা বাঁচার জন্য প্রয়োজন, কিন্তু শান্তি আসল, সেটা শারীরিক হোক বা মানসিক, সব দিক দিয়ে শান্তি দরকার। মেন হচ্ছে মানসিক শান্তি। মানে ব্রেন যদি ঠিক থাকে, অটোমেটিক সব ঠিক হবে, কারণ মানসিক শান্তিটা সব থেকে বড় দরকার। ঠিক বুঝেছো? ওই তারপরে আমি ওকে বললাম যে এরকম তোমার বাচ্চা করা আছে। তখন বলছে দিদি আমাকে না, আমি ডাউট করেছিলাম, কিন্তু কাকে বলবো, কোনো তো প্রমাণ নেই। আমি আমার হাজবেন্ডকে যদি বলি, সে বিশ্বাস করবে? কোনোদিন করবে না। কোনো ভাই তার দিদির এগেনস্টে কখনো বলবে না, বিশ্বাসই করবে না। আমার মা, আর এদের ক্যারেক্টার এত ডুয়েল ক্যারেক্টার হয়, ভাইয়ের কাছে এত ভালো দিদি, এত ভালো মা, এদের মতন এক্সাম্পল তুমি দিতেই পারবে না। কিন্তু বরগুলো গাধা, যারা এদেরকে চিনতে পারে না। কিছু করার নেই, রক্ত তো ফেলতে পারবে না। বউ মিথ্যাবাদী বলছে, বউ মিথ্যা কথা বলছে, পরের বাড়ির মেয়ে তো বউ মিথ্যা কথা বলছে। ননদগুলো আমি কত এরকম জানো, আমি দেখেছি যে সুখে শান্তিতে সংসার করছে, বোন পাশে এরকম জমি কিনে, বাড়ি কিনে, দাদা ভাই বাড়ি বললো যে এরকম পাশে অনেক দূরে থাকে একজন। আমি তোমাকে বলছি, আমার কাছে যে একটা ক্লায়েন্ট এসেছিল, বলতে গেলে তো অনেক সময় লেগে যায়। বোন থাকে গয়েশপুর না কোথায়, তো পাশে জমি বিক্রি হচ্ছে। তো বলছে হ্যাঁ রে দিদি, তো পাশে এরকম জমি বিক্রি হচ্ছে, তুই নিবি? জামাইবাবুকে বলবি। জামাইবাবু মিলিটারিতে কাজ করতো। তো বলছে তাহলে তুই কথাবার্তা বল। ওদের মা ছিল, বাবা ছিল, বর ছিল, 2 ভাই 1 বোন, মানে ভাইয়ের এখনো বিয়ে হয়নি। আর ওই মেয়ে, শাশুড়ির বউয়ের খুব ভালো সম্পর্ক, কোনো ঝামেলা নেই, ঝাঁটি নেই, বউয়ের কোনো অবজেকশন নেই, ভালো সুখে শান্তিতে সংসার করছে। তো যবে থেকে ওই দিদিকে পাশের বাড়িতে ঘর করে নিয়ে এসছে, তবে থেকেই ওদের মধ্যে অশান্তি। সব কিছুতে এসে ফোকর দালালি করা, সব কিছুতে এসে ইন্টারফেয়ার করা। কেন? আস্তে আস্তে যখন বুঝতে পারছে প্রবলেম হচ্ছে, তখন এবার কি হলো, এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব বেড়ে গেল। কেউ কখনো চাইবে না তার সংসারে অন্য কেউ ইন্টারফেয়ার করুক। তুমি চাইবে তোমার এই ব্যবসার মধ্যে অন্য কেউ ইন্টারফেয়ার করবে? ছেলেরা, জামাইরা শ্বশুর শাশুড়ির একটা কথা শুনলে মুখ দেখবে কিনা পরে তার ঠিক নেই, যাওয়া তো দূরের কথা। আর মেয়েরা, সবার কথা বলছি না, কিছু মেয়েরা কত মানে লাথি ঝাঁটা, মানসিক অশান্তি, ছোট বড় কথা শোনার পরেও আশা রাখে বড়রা অ্যাডজাস্ট করে চলো। কই তোমাদের তো সেটা মনে পড়ে না যে শ্বশুর শাশুড়িকে নিয়ে একটু অ্যাডজাস্ট করে চলি? তারা তো আসেও না, অনেক শ্বশুর শাশুড়ি তো আসেও না। অনেক শ্বশুর শাশুড়ি আসে না, কত দূরে থাকে, দেখা নেই, সাক্ষাৎ নেই, তাও মানে রাগ হলেই তাদেরকে টেনে টেনে কথা বলা, ঝগড়া করা, অশান্তি করা। এগুলো কারোর ক্যারেক্টার, তুমি চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, তাহলে কি হলো এটা, মানে যার স্কিনে এরকম দেখা যায়? ওই যে ওটা যে বান মারা হয়েছিল, ওকে দেখো, সব বান কিন্তু তাবিজ দিলেই কাটানো হয় তা কিন্তু না। ওকে আমি বলেছিলাম তুমি আমার সঙ্গে একটু তারাপীঠ চলো। ও গেছিল আমার সাথে, ওর মা, ওর বাবা আর ওর বোন আর ওই বোনের বরটা গিয়ে তারাপীঠে গিয়ে আমি কাজ করলাম।
তুমি বিশ্বাস করবে না শুভঙ্কর, ভীষণ ভালো আছে ওরা। ও যদি কখনো মনে করে যে ও ক্যামেরার সামনে এসে বলবে, কারণ সবাই তো বলতে চায় না, আমি একদিন ওকে নিয়ে আসবো। অদ্ভুত রেজাল্ট পেয়েছে। এটা আমি অনেকদিন আগেকার কথা বলছি। আমি বললাম তোমাকে আমি একটা মাদুলি দিলাম, কবজ দেব, তোমার যাতে ইন ফিউচারে তোমাকে কেউ বান মারতে না পারে, আর যদি কেউ বান মারে ঘুরিয়ে তার কাছে চলে যাবে, আমি তোমাকে এই রক্ষা কবচটা দিয়ে রাখলাম। আর তুমি আজ থেকে ঠিক 47 দিনের পরে, মানে 45 দিনের পর থেকে তুমি বেবির জন্য প্রিপেয়ার হও। যখনই তুমি বেবির জন্য প্রিপেয়ার হবে, তুমি আমার কাছে আসবে, আমি বিনা পয়সায় তোমাকে একটা জিনিস দেবো, তার জন্য 1 টাকা নেব না। আমি তোমাকে আমি প্রোটেকশন দিয়ে দিলাম। আমি জানি তোমাকে আমার কাছে আসতে হবে না, কারণ তোমার আর কোনো প্রবলেম নেই। তোমার যেটা প্রবলেম ছিল সেটা আমি সলভ করে দিয়েছি। ও বলেছে দিদি আমি আগের থেকে অনেক ভালো আছি। তো ওকে আমি প্রোটেকশন দিয়েছি, একটা কবচ দিয়েছি, আমি তুমি এই কবচটা পরে থাকবে, তোমায় যদি কেউ ক্ষতি করতে চায় ঘুরিয়ে তার কাছে চলে যাবে, সে যেই হোক। তোমাকে আমার বাধা হয়ে গেল। এখন তার মানে সে ভালো আছে। আস্তে 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 ওই ঘাগুলো মিনিমাইজ হয়ে, দেখো আমি তো ম্যাজিশিয়ান না যে আজকে আমার কালকে তুমি ঠিক হয়ে যাবে। তবে যখন আমাকে ফোন করলো, আমি যখন ওকে জিজ্ঞেস করলাম, আমাকে ফোন করলো দিদির মেয়ের পড়াশোনার জন্য, যে দিদি মেয়েটা ভীষণ দুষ্টুমি করছে, পড়াশোনায় একদম মেয়ে নেই, মানে মন নেই, ক্লাস 6-এ পড়ে, নীল সরস্বতী কবচের জন্য। তখন আমি বললাম যে কেমন আছো? তখন বললো দিদি আমি আগের থেকে অনেক ভালো আছি। তখনই আমি বললাম যে বেবির জন্য যখন তুমি প্ল্যান করবে তুমি একবার আমার কাছে এসো। ঠিক আছে বলছে, না দিদির মেয়ের ব্যাপারেই যাব, তখন ডাইরেক্ট তোমার সাথে কথা বলবো। এখনো আসেনি, আসবেই, কয়েকদিন আগেই কথা হয়েছে। তবে এতটুকু বলতে পারি শুভঙ্কর, কিছু কিছু জিনিস আমি গ্যারেন্টি দিয়ে 100% গ্যারেন্টি দিয়ে বাইক ক্যামেরায় বলতে পারি, বান যদি অনেকে বলে শুনবে তুমি বান মেরেছি, বান তো অনেক রকম ভাবে মারা যায়, সজারুর কাঁটা দিয়েও মারা যায়। বানের মারার অনেক পদ্ধতি আছে, আমরা যে তন্ত্রক্রিয়া করি শর্টকর্মের অনেক রকম, কেউ ভালো জিনিস বেছে নেয়, কেউ বাছে না। তারা খসে যখন, সারাদিনের মধ্যে একবার তারা খসে, ওই তারা খসবে, ওই সজারুর কাঁটাটা যদি তুমি ঠিক মতন ভাবে ইনপুট করতে, অনেক গুপ্ত কাজ, দারুণ কাজ হয়। ঠিক আছে, অনেক রকম দিয়ে বান মারা যায়। যাই হোক, ছেড়ে দাও সব, ওটা পরেরটা পরে, এই ব্যাপারে একদিন পরে কথা বলবো। তো পরক্রিয়া নিয়ে যদি কেউ আসে, পরক্রিয়া নিয়ে তৃতীয় ব্যক্তির আগমন নিয়ে 100% গ্যারেন্টি দিয়ে আমি বলছি কাজ করা যায়। তবে 2 বছর 3 বছর ডিস্টেন্স আছে, কেউ কারোর সাথে দেখা করছে না, কথা বলছে না, কথা নেই, দেখা নেই, সাক্ষাৎ নেই, ডিভোর্স হয়ে গেছে, আমি আবার তাকে ফেরত পেতে চাইছি, এই ধরনের কাজ করে কারোর কাছে গিয়েও পয়সা নষ্ট করবে না। শুধু আমি না, কারোর কাছে যেতে হবে না, পয়সা নষ্ট, কারণ বলবে এনে দেবো কিন্তু আনতে পারবে না। কিছু কিছু কাজ অসম্ভব, পয়সা দিলে সব কাজ হয় না। পয়সা দিলে কি সব ক্যান্সার ঠিক হয়? ঠিক কথা। এবং তুমি বলেছো পরকীয়া ক্যান্সারের মতো, একদম। এটা জিনগত প্রবলেম, ব্লাডে থাকে। তুমি যদি খোঁজ নিয়ে দেখো, আমি 100% বলছি তাদের রক্তে কোথাও না কোথাও এই পরক্রিয়া হয়ে আছে, পরক্রিয়া হয়ে আছে। আর বেশিরভাগ পরক্রিয়া জেনে বুঝে করে। সব গ্রহের দোষ, বাস্তুর দোষ না, ইচ্ছা করে করে। নোংরামি তো ইচ্ছা করে নোংরামিটা করে, ভোগ করবে বলে, আর কিচ্ছু না। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর দিদির সাথে কিভাবে যোগাযোগ করবেন, স্ক্রিনে তো নাম্বার আছে, ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া রইলো। যদি প্রয়োজন হয়, যদি মনে হয় যোগাযোগ করবেন, তাহলে যোগাযোগ করতে পারেন। আর দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। কেমন লাগলো আজকের এপিসোডটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।